মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। যাহা আজগুবি, যাহা উদ্ভট, যাহা অসম্ভব, তাহাদের লইয়াই এই পুস্তকের কারবার। ইহা খেয়াল রসের বই, সুতরাং সে রস যাহারা উপভোগ করিতে পারেন না, এ পুস্তক তাহাদের জন্য নহে। এই ছিলেন সুকুমার রায়, আর এই ছিল আবোল তাবোল বইটির শুরুতে তার কৈফিয়ত। 10ই সেপ্টেম্বর 1923-এ মাত্র 36 বছর বয়সে সুকুমার রায়ের মৃত্যু, আর তার ঠিক কয়েকদিন পর 19শে সেপ্টেম্বর আবোল তাবোল বইটির জন্ম। সুকুমার রায় জিনিয়াসের মূল্যায়ন করা আজ 100 বছর পরেও আমাদের পক্ষে অসম্ভব। শুধু খেয়াল রস নয়, তার অসাধারণ কল্পনা শক্তি, তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সমাজের এবং মানুষের নানা অসঙ্গতি নিয়ে তার ভাবনা এবং মন্তব্য, তার শব্দ ও ছন্দের ব্যবহার এক কথায় তুলনাহীন। আবোল তাবোল কতটা ননসেন্স আর কতটা সেন্স, সেটা বুঝতে আমাদের একটু বড় বয়স অবধি অপেক্ষা করতে হয়। আপাতভাবে ছোটদের ছড়ার বই, কিন্তু নানা চরিত্র, নানা ভাবনার অফুরন্ত ভাণ্ডার। আর তাই আবোল তাবোলের শতবর্ষ উপলক্ষে অভিনন্দন বন্দ্যোপাধ্যায় লিখে ফেলেছে একটি গল্প, যা আজকের সানডে সাসপেন্স অরিজিনালসের বিশেষ নিবেদন। অভিনন্দন শুধু যে গল্পটা লিখেছে তা নয়, গল্পের জন্য সমস্ত ইলাস্ট্রেশন অর্থাৎ পোস্টার ইত্যাদি ওরই করা। দেখুন তো এই গল্পের মধ্যে কতটা আবোল তাবোলকে আপনি খুঁজে পান। আপনি কতদিন হলো ঘুমননি? আজ নিয়ে 4 দিন। আমি ঘুমোইনি আজ 19 বছর, প্রিসাইসলি 19 বছর 3 মাস 2 হপ্তা উইদাউট স্লিপ, জাস্ট না ঘুমিয়ে। কিন্তু তাতে আমার লাভটা কি হলো এই বলবেন তো? না মানে লাভটা হলো আমার 9.5 ডিজিটের অ্যাকাউন্ট ব্যালেন্স, বাইপাসের এরোস্পেসের 3.5টে এয়ারস্পট, মন্দারমণিতে সমুদ্রের তলায় রিসোর্ট, ডজন খানেক গাড়ি, আর এসবই হলো এই কোম্পানির দান, বড় বাবুর দয়া। বিনিময় স্রেফ ঘুমটুকু। কিন্তু ঘুম যে মানুষের সহজাত অধিকার, সেটা। আরে ধুর মশাই, নিকুচি করেছে আপনার অধিকার, সেকেলে গোড়ামো যত। ঘুমিয়ে কে কি করেছে জীবনে? ঘুম চাই নাকি? আপনি তো সেই পাকড়াশির মতন কথা বলছেন। কি হলো ওই ন্যাকা স্লিপ এথিক্স কপচিয়ে, হিউম্যান রাইটের ধ্বজা উড়িয়ে? গিয়ে দেখুন ভিক্ষে করে মরছে এখন। আর আমাকে দেখুন, আমাদের দেখুন। তা বলে কিচ্ছু না, আর একটা কথাও না, অনেক হয়েছে। আমায় বলেছেন, আর কাউকে কিচ্ছুটি বলবেন না এসব নিয়ে। যদি বাঁচতে চান ঘুম ঘ্যান ঘ্যান না করে চুপচাপ কাজ করে যান। বড়বাবুর কানে গেলে না, জাস্ট জ্যান্ত খেয়ে ফেলবেন আস্ত। গত মাসেই একজনকে খেয়েছেন, জানেন তো? খেয়েছেন? হ্যাঁ, জ্যান্ত, চিবিয়ে, কচমুচিয়ে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ সানডে সাসপেন্সে আপনার জন্য অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের লেখা ঘনিয়ে এলো ঘুমের ঘোর। অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1992 সালে। অভিনন্দন লেখক, ইলাস্ট্রেটর, গ্রাফিক আর্টিস্ট এবং এখন ফিল্ম মেকারও বটে। অভিনন্দনের প্রথম ছবি মানিক বাবুর মেঘ দেশে বিদেশে সমাদৃত হয়েছে। সানডে সাসপেন্স অরিজিনালসে এর আগে অভিনন্দনের 2টি গল্প আপনি শুনেছেন, রূপকথা এবং প্রেত পার্বণ, এবং দেখেছেন বঙ্কু বাবুর বন্ধু মোশন কমিক ভিডিও। ঘনিয়ে এলো ঘুমের ঘোর গল্প পাঠে ঋতব্রত মুখোপাধ্যায়, সৌভিক গুহ সরকার এবং অগ্নি। গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে ঘনিয়ে এলো ঘুমের ঘোর। আলোর চেয়েও কিসের বেগ বেশি বলুন দেখি? কিসের? অবাক হয়ে বললাম আমি। কয়েক মুহূর্ত চুপচাপ। এখন ভর দুপুর। দূরে কোথাও একটা ভাঙা ট্রামের ঘটঘটানি মিলিয়ে গেল হাওয়ায়। আকাশ মেঘ শূন্য। ঝাঁঝা ময়দানের বুক জুড়ে কয়েকটা চিলের ছায়া ভেসে বেড়াচ্ছে শুধু। দূরের ঝলসানো ভিক্টোরিয়া যেন চকচকে মরীচিকা। বুক খালি করা জ্যৈষ্ঠের রোদে যেন উবে গেছে গোটা কলকাতা।
ঝিঁঝি ডাকা দুপুর বুঝি একেই বলে। অবশেষে নিস্তব্ধতা ভেঙে উত্তর এলো, আহা, এটাও বুঝলেন না? আলোর সে বেগ বেশি হলো গিয়ে ছায়ার। কথা কটা বলেই আবার সেই ফ্যাস ফ্যাসে গলায় ক্ষণক্ষণে হাসিতে ফেটে পড়ল অদ্ভুত লোকটা। এবার গাটা ছমছম করে উঠল আমার। অজান্তেই মনে মনে ভাবলাম, লোকটা আদৌ মানুষ তো? লোকটার বর্ণনাটা দেওয়া প্রয়োজন। বয়স আন্দাজ 70-এর ধারে কাছে, লম্বা, খ্যাংড়া, শিরিঙ্গে গড়ন, খালি গা, খালি পা, হাতে একটা বিচিত্র ধামা, পরনে স্রেফ কাছা গোঁজা ময়লা হেঁটো ধুতি, আর ধুতির ডান দিকে গোঁজা একটা কাপড়ের পুঁটুলি মতো। মাথার মধ্যিখানটা প্রশস্ত টাক, দুপাশে একগাছি উস্কো খুস্কো চুল, অগোছালোভাবে কামানো গোঁফ, একগাল কাঁচা পাকা অবিন্যস্ত দাড়ি, বাঁ নাকের ফুটোর উপর একটা বড় আঁচিল মতো, দুই ভুরুর মাঝখানটা অদ্ভুত মতো ফোলা, আর এক জোড়া দপদপে চোখে পড়ার মতো চোখ। দেখে মনে হয় গল্পের বই থেকে উঠে আসা কোনো নিতান্ত নিরীহ গ্রাম্য চরিত্র যেন। অন্তত প্রথম দর্শনে আমার তো তাই মনে হয়েছিল, কিন্তু সেই মনে হওয়া যে কি চূড়ান্ত ভুল তা বুঝতে আমার বেশি সময় লাগেনি। কেন, সেটা পরে নিজেই বুঝতে পারবেন। আপাতত শুরুর থেকে শুরু করা যাক। ঘটনাটা মাস 5 আগের, মে মাসের শেষের দিন। সেদিন বুধবার। দিনটা কোনো দিন ভুলব না। ওই সময়টা টানা মাস 2 প্রায়ই কলকাতায় যেতাম চাকরির খোঁজে। আমার বাড়ি গ্রামে, ঠাকুরতলা। গ্রামের নাম হরাল। হাওড়া বর্ধমান মেন লাইনের বইচি স্টেশন থেকে বাসে কিংবা অটোয় ওই মিনিট 20। আমি পেশায় আঁকিয়ে। স্কুল কলেজ পেরিয়ে টুকটাক কাজ করি, কিন্তু গ্রামে মোটে মন টেকে না। এদিকে বয়স বাড়ছে। আমাদের পরিবারের বাপ কাকারা সবাই চাষি, কিন্তু ওই চাষবাস আমার পোষায় না। আমার মন প্রাণ জুড়ে তখন শহর। সোশ্যাল মিডিয়ায়, ভিডিওতে দিন রাত শহর দেখি। কত আলো, কত ফুর্তি, কত ঝকঝকে, জীবন তো স্রেফ শহরে। এরপর একদিন বেরিয়ে পড়লাম চাকরির খোঁজে। যা হোক করে হোক কলকাতায় একটা কাজ জুটিয়ে শহরে গিয়ে পড়তে পারলেই হলো। কিন্তু কোথায় চাকরি? দিন কাটে, হপ্তা কাটে, মাস কাটে, কিছুই জোটে না। সেই সকালের ট্রেন ধরে শহরে যাই, সারা দিন এদিক সেদিক কাজের চেষ্টা করি, আর দিনের শেষে গ্রামের ফিরতি ট্রেন ধরার আগে বিকেলটা কাটাই ওই গড়ের মাঠে বসে। এই গড়ের মাঠে গিয়ে বসাটা সেই সময় প্রায় একটা নেশার মতো হয়ে দাঁড়িয়েছিল। এর পেছনের কারণটা বলি। এই সময়টায় আমার একটা অদ্ভুত রোগ দেখা দেয়, ঘুম না হওয়ার। মোটে ঘুম আসে না। রাত জেগে থাকি রোজ, সারাক্ষণ ফোনে এটা সেটা ঘাঁটি। সকালে উঠে ভোরের ট্রেন ধরে বেরিয়ে পড়ি কলকাতার উদ্দেশ্যে। দিনের পর দিন কেটে যায়, ঘুমের দেখা নেই। টুকটাক ওষুধ টষুধ চেষ্টা করেও ফল হয় না। চোখের তলায় কালি, বাড়িতে মার দুশ্চিন্তা। অবশেষে একদিন হলো কি, ডালহাউসের একটা অফিসে ইন্টারভিউ দিয়ে সেদিন হাতে বেশ কিছুটা খালি সময়। চলে গেলাম সোজা ময়দান। ট্রাম লাইনের গা ধরে যে বিশাল গাছগুলো আছে তারই মধ্যে একটার তলায় গিয়ে বসলাম, একটা বুড়ো নিম গাছ। আর তাজ্জব ব্যাপার হলো, সেই গাছের ছায়ায় গিয়ে বসতেই কোথা থেকে যে রাজ্যের ঘুম এসে চোখে ঝামড়ে পড়ল কে জানে। বহুদিন পর। ওই দিন ঘণ্টাখানেক গাছের ছায়ায় ঘুম দিয়ে ফিরতি ট্রেন ধরে বেশ ঝরঝরে হয়ে
ফিরে গেলাম বাড়ি। আর এরপর থেকে শহরে এসে সারা দিন চাকরির ব্যর্থ দৌড়াদৌড়ির পর ময়দানের ওই গাছতলার ছায়ায় একটা ছোট ঘুম দিয়ে বাড়ি ফেরাটা একরকম তখন অভ্যেস হয়ে গেল। দিন কাটতে থাকে এভাবেই। এরপর এলো সেই মে মাসের শেষের দিন, 31 তারিখ। পোদ্দার কোর্টে একটা এজেন্সির থেকে তাড়ান খেয়ে সেদিন মনটা প্রচণ্ড তেতো। পরের ইন্টারভিউটায় আর গেলাম না, সোজা চলে গেলাম ময়দান। তখন মাঝ দুপুর, মার্কা মারা সেই নিম গাছতলার ছায়ায় গিয়ে বসলাম। এরপর কখন চোখটা লেগে একটু তন্দ্রা ঘনিয়েছে খেয়াল নেই, এমন সময় একটা ঝুপ করে শব্দ। চোখ খুলে গেল। ধড়মড়িয়ে উঠে বসে দেখলাম চারিদিক খাঁ খাঁ, কোথাও কেউ নেই। তবে আওয়াজটা পাখিটা কি হবে ভেবে আবার ঘুমটা দেব ভাবছি, এমন সময় একটা গলা ঝাড়ার শব্দ। তা বাবাজির কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলাম। ভূত চমকানো চমকে উঠে বসলাম। সামনে সেই অদ্ভুত লম্বা খ্যাংড়া শিরিঙ্গে লোকটা, মুখে একটা কান এঁটো করা হাসি, ক্ষুরোধার চোখ দুটো দুপুরের গনগনে আভার মধ্যেও ঠিক ঠিক করে চলছে। কিন্তু ওটা কি? লোকটার বাঁ হাতে একটা বড় সড়ো ধামা, যার গায়ের রং পাল্টে যাচ্ছে মুহুর্মুহু। আমি তাকিয়ে আছি হাঁ করে। এই ফাঁকে লোকটা ফের বলল, বাবাজির ঘুমের ব্যায়ামটা খুব ভোগ আসছে না? আহা গো, তবে আর চিন্তা নাই, এই আমি এসে গেছি। এসে গেছে মানে? কে এই লোকটা? আর তাছাড়া আমার ঘুমের ব্যাপারটা বুঝে গেলই বা কি করে? মুখে আমতা আমতা করে বললাম, আগে মানে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। আপনি মানে ঠিক। লোকটা এবার ধামাটা পাশে রেখে নিম গাছটার গুঁড়ির ওপাশটায় হেলান দিয়ে বসল। তারপর ঘাসের উপর লুটিয়ে থাকা গাছের ছায়ায় হাত বুলোতে বুলোতে বললে, তাই ছায়ায় একবার পিঠ ঠেকলেই ঘুম না এসে কি উপায় আছে? এই ছায়ার বয়স কত জানেন বাবাজি? 123। 123 ঘুমের মহা ঔষধ কিনা। আহা কি মিষ্টি দেখো দেখি। লোকটা কথাগুলো বলতে বলতে ঘাসে লুটিয়ে থাকা গাছের ছায়াটাকে আদর করে দিল যেন হাত বুলিয়ে। লোকটার কথাবার্তা যেন কিরকম অগোছালো। ভাবলাম পাগল টাগল কি, কিংবা গরু ছাগল চড়ায় হয়তো। কিন্তু হাতের ওই ধামাটা। লোকটা আমায় চমকে দিয়ে ইতিমধ্যে আমার মনের কথা পড়ে ফেলে বললে, না 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 বাবাজি, না না, পাগল টাগল নই, ছাগল গরুও চড়াই না। আমি চড়াই ছায়া। ছায়া ধরার ব্যবসা করি কি না। এই যে ধামা, এই দিয়ে চেপে চুপে ছায়া ধরে বেড়াই আর কি। লোকটা কিসব আবল তাবল বকছে। এই নির্ঘাত পাগল নয় ঠকবাজ। এদিকে যা ভাবছি বুঝেও যাচ্ছে। লোকটা ইতিমধ্যে ফের ভাবনা পড়ে ফেলে বললে, আবল তাবল নয় বাবাজি, আবল তাবল নয়। আপনি মিশে ভয় খাচ্ছেন। আমি ঠক জোচ্ছর নই। আপনার নেহাত ঘুমের ব্যায়াম, তাই এই ওষুধটুকু দিতে এলুম। রোগী দেখেও দাওয়াই না দিলে আমাদের আবার মহাপাপ হয় কি না। মহাপাপ? নয় তো কি। নইলে কি আর এত ব্যস্ততা ফেলে আপনাকে পথ্য দিতে আসি। ব্যস্ততা? তা ব্যস্ততা কি কম বাবাজি? ওদিকে কলকাতায় তো হুলুস্থুল চলছে। আমার সাওয়ার দাওয়াইয়ের ওপর নগরের নিয়তি দাঁড়িয়ে কি না। ওদিকে কলকাতা মানে? কলকাতা তো এটাই।
এটা কি ছেলে মানুষের মতো কথা বললেন বলুন দেখি বাবাজি? কলকাতা কি আর একটা? কলকাতা যে অনেক, অগুন্তি। বলেই তারপর হঠাৎ থেমে চোখ পাকিয়ে প্রায় ফিসফিস করে বললে, আমি আমার কলকাতার কথা বলছি। কলকাতা 32.5, সেখানে ভারী সাংঘাতিক কাণ্ড চলেছে যে। না, এ বদ্ধ পাগলের পাল্লায় পড়েছি দেখছি। ময়দানেও আর শান্তি রইল না। আমি মনের এই ভাবনাটাও পুরো ভেবে উঠতে পারিনি, ওদিকে লোকটা যথারীতি আমার ভাবনার উত্তরে বললে, আমি পাগল নই বাবাজি, পাগল নই। বিশ্বাস না হয় এই দেখুন না, গাঢ় ঘুমের দাবায় এবার মুখটা খুলুন দেখি। 2 ফোঁটা ডোজ খাইয়ে দিয়ে আমি পালাই। ওদিকে যে আমার মেলা কাজ বাবাজি। কথাগুলো বলতে বলতে লোকটা তার কোমরের পুটুলির ভেতর থেকে একটা ঘন সবুজ রঙের ছোট শিশি বার করে ফেলেছে এরই মধ্যে। এ তো আচ্ছা বিপদ, জোর করে ওষুধ খাইয়ে মারবে নাকি? যত সব বুঝল কি, ছায়ার নাকি ওষুধ। যত লোক ঠকানো কায়দা আর কি, বিক্রির কতই না ফিকির। বেশ বিরক্ত হলাম, মুখে বললাম, আরে আরে করছেন কি, রাখুন ওসব। আপনার কাছে কি আমি ওষুধ চেয়েছি নাকি? আপনি আসুন, ধন্যবাদ। কথাগুলো বেশ কড়াভাবে বললাম। উঠে চলে যাব ভাবছি, ওদিকে লোকটা এবার প্রায় পায়ে পড়ে গেল। বললে, বাবাজিকে ওইভাবে তাচ্ছিল্য করবেন নি। রোগী দেখে ওষুধ না দিতে পারলে আমার যে মহা পাপ হয়ে যাবে, হিসেবে গোলমাল হয়ে যাবে সব। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আপনাকে পুরো ব্যাপারটা তবে খুলে বলি। আমি কোনো মতে পা সরিয়ে বাঁচলাম। ঠাকুরদার বয়সী মানুষটা ঝাঁপ দিয়ে প্রায় পা ছুঁয়ে নিয়েছিল আর কি। ছি ছি, লোকটার কথাগুলোয় এবার আমার একটু মায়া হলো। ভাবলাম, আহা, গরিব মানুষ, ট্রেনে বসেও তো কত দেখি, ভিক্ষে টিক্ষে না করে একটু ওষুধই নয় বেচার চেষ্টা করছে। কতই বা দাম হবে। বললাম, ঠিক আছে, দিন আপনার ওষুধ। কত দিতে হবে বলুন। লোকটা এবার দাঁত দিয়ে জিভ কেটে বললে, সি 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 সি, ও কথা ভুলেও দ্বিতীয়বার বলবেন না। আমি ওষুধ বেচতে তো আসিনি বাবাজি, আমার পয়সা লাগবে না। পয়সা দিয়ে আমি কি করব? আপনি বিশ্বাস করে আমার ওষুধ সেবন করলেই আমার লাভ। আমাদের রোজগারের হিসেব মানুষের ভালো করা খারাপ করা দিয়েই হয় কি না? মনে ভাবলাম, এ তো আচ্ছা জ্বালা হলো। লোকটা চায়টা কি? আমার মনের ভাবের উত্তর আসলো তৎক্ষণাৎ। সেরম কিছু নয় বাবাজি। ওই যে বললুম, আপনি আমায় বিশ্বাস করে একটু হা করুন, আমি ওষুধটা আপনাকে সেবন করিয়ে দিয়েই চলে যাব। চাহিদা এইটুকুই। তারপর দেখবেন আপনাকে ঘুমের জন্য এত দূর আর ছুটে ছুটে আসতে হবে নি। রোজ বাড়িতেই নিশ্চিন্তে ঘুমাবেন। কি বিপদেই না পড়েছি। ওরকম অচেনা অজানা লোককে এই বাজারে বলা নেই কওয়া নেই, বিশ্বাস করা যায় নাকি? মুখে নাকি ওষুধ ঢেলে চলে যাবে, তারপর ওই ওষুধ খেয়ে আমি মরি আর কি। আমি চুপ করে আছি দেখে এবার লোকটা বললে, বেশ বাবাজি, তাহলে ব্যাপারটা খুলেই বলি। হ্যাঁ, অন্তত সব শুনে যদি আপনি দয়া করে আমার ওষুধটি সেবন করে আমায় কৃতার্থ করেন। আমি কোনো উত্তর করলাম না, বেশ কিছুক্ষণ চুপচাপ। তারপর লোকটা সেই অদ্ভুত প্রশ্নটা করল, আচ্ছা, আপনারা তো মানেন যে আলোর বেগ সবচেয়ে বেশি। এবার বলুন দেখি, আলোর চেয়েও কিসের বেগ বেশি? কিসের? কিঞ্চিত বিরক্ত হয়েই বললাম আমি। আহা, এটাও বুঝলেন না? আলোর চেয়ে বেগ বেশি হলো গিয়ে ছায়ার। কথা কটা বলেই নিজেই এক দফা সেই খ্যাক খ্যাকে হাসি হেসে নিয়ে লোকটা ফের বলে চললে, আগে আগে আমার নাম ছায়াধর, আমার বাবার নাম ছায়ানাথ, তার বাবা ছায়ামণি। আমাদের 13 পুরুষের ছায়া নিয়ে কারবার। আমাদের মতে এই ব্রহ্মাণ্ডের আসল শক্তি হলো ছায়া শক্তি, আর সেই ছায়া শক্তির নানা ব্যবহার নিয়েই আমাদের ছায়াতন্ত্র। রোদের ছায়া, চাঁদের ছায়া, কাকের ছায়া,
বগের ছায়া, হালকা মেঘের পানসে ছায়া, আমড়া গাছের নোংরা ছায়া, তেঁতুল তলার তপ্ত ছায়া, তারপর ধরুন ঝিঙের ছায়া কি ওই নিমের ছায়া, সব রকমের ছায়া এই জাদু ধামায় চেপে ধরে নিয়ে গিয়ে তা দিয়ে খাঁটি দিশি ওষুধ বানিয়ে লোকসেবা করাই আমার ধর্ম। তবে কিনা দিনকাল বড়ই খারাপ এখন। এই ছায়া জোগাড় করতে আজকাল রীতিমতো হিমশিম খেতে হয় বাবাজি। আমাদের কলকাতায় প্রকৃতি বলে তো আর কিছু নেই, খালি আপিস, বাড়ি, দোকান, রাস্তা। তাই কলকাতা সে কলকাতা ঘুরে গাছের ছায়াটা, মেঘের ছায়াটা জোগাড় করি। এই যেমন মাসখানেক ধরে নিম গাছের ছায়া জোগাড় করে চলেছি এদিক সেদিক করে। নিম গাছের ছায়ার পাক ঘুমের অব্যর্থ ওষুধ কিনা। ওদিকে আমাদের কলকাতায় জনমনুষ্য তো কম নয়, সবাইকে ঘুম পাড়াতে মেলা ছায়ার দরকার, বুঝলেন বাবাজি? লোকটার কথা শুনতে শুনতে কখন যে আমার বিরক্তি, অবিশ্বাসটা ম্যাজিকের মতো উবে গেছে জানি না। সেটা আমার কল্পনাপ্রবণ স্বভাববশতই হয়তো। স্পষ্ট মনে আছে এসব কথা বোধ হয়ে শুনতে শুনতে আমি তখন বিভোর, যেন রূপকথার গল্প শুনছি সেই ছেলেবেলার। লোকটা কথা থামাতেই আমি এবার প্রায় শিশুসুলভ সুরে প্রশ্ন করে ফেললাম, সবাইকে ঘুম পাড়াতে কেন? সবার কি ঘুমের অসুখ নাকি? লোকটা এবার রহস্যময় একটা হাসি হেসে স্রেফ বললে, অসুখ বলে অসুখ, একেবারে মহামারী। আজ 21 বছর গোটা শহরে কেউ ঘুমায় না, শুধু কাজ করে। সে এক সাংঘাতিক কলকাতা বাবাজি। আমি অবাক হয়ে বললাম, এই কলকাতাটা ঠিক কোথায় বলুন তো? আমাদের এখানে তো দেখছি সবাই দিব্য ঘুম। তার মানে সত্যিই আপনি অন্য কলকাতাগুলোর খোঁজ রাখেন না দেখছি। আপনাদের এই কলকাতার লোকেদের এই এক বড় দোষ, জ্যামিতিটা বড্ড কাঁচা। জ্যামিতি মানে? সমান্তরাল সরল রেখা কি বস্তু জানেন তো? তা জানি। এইবার রেখার বদলে ওই একই ব্যাপারকে কলকাতা দিয়ে ভাবার চেষ্টা করুন দেখি। রেখার বদলে কলকাতা? এ কি রুমালের বদলে বেড়াল নাকি? আমার গালে মাছি। অবুঝ ছাত্রের মতো বললাম, মানে? মানে ভাবুন, এক কলকাতার সমান্তরালে পাই পাই করে চলেছে আরো অসংখ্য কলকাতা। তারই একটাই আমার বাস। যেমন আপনার বাস এইটেতে। আপনাদের এই কলকাতার নাম হলো গিয়ে কলকাতা 9/6, মানে 96 আর কি। আর আমাদেরটার নাম কলকাতা 32.5। আর সেই কলকাতা বাঁচাতেই আমি এই কলকাতা ওই কলকাতা ছুটে মরছি নিম গাছের ছায়ার খোঁজে, বুঝলেন কি না? আমার কৌতূহল ক্রমশ বাড়ছে এবার। বললাম, আপনাদের 32.5 কলকাতায় বুঝি গাছের ছায়া নেই? গাছই নেই তো গাছের ছায়া। বলেন কি? তবে আর বলছি কি, এই যে আপনি আমি বসে কথা কইছি এখানে, কত গাছ, কত সবুজ। ওদিকে আমাদের কলকাতা ঠিক এই গড়ের মাঠের উপরেই বড় বড় চিমনি, পেল্লায় সব আপিস বাড়ি, সেখানে সবাই সব সময় জেগে। আজ 21 বছর কেউ ঘুমায় না। ছায়াধরের গল্পে ততক্ষণে আমি যেন কতকটা বশীভূত। বললাম, তারপর? তার আর পর বেশ, তবে শুনুন, তবে সব শুনে ওষুধটা সেবন করবেন, এই কথা দিলেন কিন্তু। আমি বাধ্য ছেলের মতো হ্যাঁ সূচক ঘাড় নাড়লাম। ওদিকে ছায়াধর সে বড় ভয়াবহ ব্যাপার, বুঝলেন কি না? বলে শুরু করলে তার কলকাতা 32.5 কাহিনী।
এরপর ছায়াধর সেদিন যে বিচিত্র কলকাতা 32.5-এর গল্প আমায় বলেছিল তা হুবহু বলার ক্ষমতা আমার না থাকলেও যতটুকু গুছিয়ে বলতে পারি বলার চেষ্টা করছি। আমাদের কলকাতার সমান্তরালে আছে অসংখ্য কলকাতা। ইংরেজিতে আপনারা যাকে বলবেন প্যারালাল ইউনিভার্স। ব্যাপারটা কতকটা সেরকমই। এই নানা কলকাতার চলন বলন যাপন সবই ভিন্ন ভিন্ন। আমাদের কলকাতার নাম যেমন কলকাতা ৯-৬, তেমনি আরেক কলকাতা হল এই কলকাতা 32.5। ছায়াধর ওখানকারই বাসিন্দা। এইসব পাশাপাশি কলকাতায় যাতায়াত আমার আপনার পক্ষে সম্ভব না হলেও ছায়াধরের ছায়াবিজ্ঞানের কল্যাণে ও সব তার কাছে জলভাত। সে এক কলকাতার ছায়ায় ডুব দিয়ে ভেসে ওঠে অন্য কলকাতার ছায়ায়। যাই হোক, মূল ঘটনায় আসি। কলকাতা 32.5-এ আজ 21 বছর শহরবাসীর ঘুমোনো নিষেধ। এই শহরে কোনো সরকার নেই। শহর চালায় 32.5 ভাজা অ্যান্ড কোং নামক এক কোম্পানি ও তার কর্ণধার বড়বাবু। 21 বছর আগে এই শহর জয় করে নিজের কোম্পানির নিয়ম প্রতিষ্ঠা করেন বড়বাবু। কলকাতা 32.5-এর আকাশে বাতাসে সেদিন গম গম করছে তার গা হিম করা বাজখাই গলা। আজ হইতে কলিকাতা 32.5-এ এক নতুন যুগের সূত্রপাত হইল। এই শহরের সকলে আজ হইতে এই কোম্পানির অধীন। হে কলিকাতাবাসী, আজ হইতে তোমরা কোম্পানিকে নিদ্রা দিবে, আর বিনিময়ে কোম্পানি তোমাদের অর্থে প্রতিপত্তিতে চুবাইয়া রাখিবে। মনে রাখিবে, সময়ের মূল্য জীবনের চাইতেও অধিক। কেবল খাওয়া বা প্রস্রাব ব্যতীত অষ্টপ্রহর তোমরা কাজ করিবে, কিন্তু খবরদার নিদ্রার চেষ্টা বা ভাবনাটুকুও ভুলে করিবে না, নইলে সমূহ বিপদ ঘনাইয়া আসিবে জানিও। সেই থেকে বড়বাবু নিয়ম করে দেন, কোম্পানিতে কাজে ঢোকার আগেই এক বিশেষ কলে ঢুকিয়ে প্রথমেই কেড়ে নেওয়া হবে সকলের ঘুম। ব্যাস, এভাবেই শুরু হয়ে যায় বড়বাবুর ঘুমহীন রাজত্ব। সাবধান সাবধান সাবধান, বড়বাবুর কড়া বিধান, ঘুমের থেকে সাবধান 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 সাবধান। এরপর ধীরে ধীরে শহরের প্রায় সকলেই ঘুম ছেড়ে ক্রমশ টাকার দৌড়ে নেমে পড়েছে অচিরেই। তারা বড়বাবুর ঘুমের কলে পড়ে ঘুমোতে ভুলে গেছে নিজেদেরই অজান্তে। আজ এ শহরের প্রায় সবাই অকল্পনীয় ধনী, আর এই ছায়াধরের মতো গুটি কয়েক মানুষ যারা বড়বাবুর কথা মানেনি, তারা কোনো মতে পড়ে রয়েছে সমাজের তলানিতে। এভাবেই চলছিল বেশ। কিন্তু ওই যে বলে, কোনো কিছুই চিরস্থায়ী হয় না। বছর 21 পরে বড়বাবুর অরাজকতায় ডুবে থাকা এহেন কোম্পানিতে হঠাৎ আগমন ঘটে এক যুবার। 32 ভাজা অ্যান্ড কোম্পানিতে স্বাগত। আপনার নাম? আগে নাজির হক। আজ বহু বছর গাঁ থেকে বড়বাবুর শহরে কেউ আর আসে না, কিন্তু পাড়া গাঁয়ের ছেলে নাজিরের চোখে ছিল সাফল্যের স্বপ্ন। শহর জীবনের লোলুপ হাতছানি তাকে গাঁ থেকে টেনে নিয়ে আসে কলকাতা 32.5-এ। কিন্তু শহরে এসেই সব ঘেঁটে যায় নাজিরের। বড়বাবুর কোম্পানিতে জয়েন করতে না করতেই নাজির টের পায় সে কোন কাল সমুদ্রে এসে পড়েছে। ঘুম নেই, বিশ্রাম নেই, শান্তি নেই, জীবন নেই, শুধু আছে টাকা আর টাকা। শহুরে মানুষদের এই অভিশপ্ত জীবন দেখে শিউরে ওঠে গ্রামের ছেলে নাজির। মেশিনের সামনে মাথা নোয়ানো পিঠগুলো
সবার কুলোর মতো। না ঘুমোনো চোখগুলো সব ভাঁটার মতো। নকল হাসি জিইয়ে রাখতে দাঁতগুলো সব ঠিকরে বেরোনো মূলো যেন। এরা এক একটা যেন আস্ত রাক্ষস। জীবনের নামে, জীবনের বিজ্ঞাপনের শহর কলকাতা 32.5। এদিকে 4 দিন ডিউটি দিয়েই হাঁপিয়ে উঠল নাজির। ঘুম তাড়ানো কলে তার ঘুম ঘুচেছে ঠিকই, কিন্তু মাথা, মন, সেসব তো আর কলে পিষে থামিয়ে দেওয়া যায় না। আর থাকতে না পেরে সেদিন দুপুর পেরোতেই সামান্য সহানুভূতির আশায় দপ্তর প্রধান বাবুরাম সান্যালের দ্বারস্থ হয় নাজির। নাজিরের 4 দিন না ঘুমোতে পারার কষ্টের কথা শুনে বাবুরাম বলে, আমি ঘুমোইনি আজ 19 বছর, প্রিসাইসলি 19 বছর 3 মাস 2 হপ্তাহ, উইদাউট স্লিপ, জাস্ট না ঘুমিয়ে। এরপর বাবুরাম উল্টে কোম্পানি ও বড় বাবুর সপক্ষে গুচ্ছ লেকচার দিয়ে রীতিমতো হুমকি দিয়ে চুপ করিয়ে দেয় নাজিরকে। বিধ্বস্ত নাজির উঠে চলে যায় কমন লবিতে। সামনে কাচের দেওয়ালের নিচেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ধ্বংসস্তূপ। দূরে গঙ্গা নালার কালো ক্ষীণ রেখার ওপারে স্কাই স্ক্রেপারের জঙ্গলে সূর্য ঢলে আসছে। নাজিরদের এই অফিস টাওয়ারটা ময়দানের রোডের ওপরেই, 99 তলা বিল্ডিং। এই জায়গাটায় একটা সময় নাকি একটা বিরাট মাঠ ছিল, লোকে বলতো গড়ের মাঠ। নাজির ঠাকুরদার মুখে শুনেছে এখন এই পুরো ময়দান রোড চত্বরটাই অফিসে আর উঁচু উঁচু কারখানায় ঠাসা। নাজির তাকিয়ে থাকে বাইরের দিকে। তার চোখে মুখে চাপা আতঙ্ক। শিগগিরই ঘনিয়ে আসবে অন্ধকার। বাবুরামের হিংস্র চোখ দুটো আর সেই সাপের মতো হিস হিসে গলার কথাগুলো থেকে থেকে ভেসে উঠছে নাজিরের মাথায়। রাক্ষস, রাক্ষস কুল এটা। শেষে নাজিরও কি এদের মতো রাক্ষস হয়ে যাবে? এরপর ঠিক সেদিন রাতেই ঘটে যায় ঘটনাটা। সেদিন 5:30 মঙ্গলবার। অফিস থেকে ফিরে ঘরে ঢুকেই ভয়েস ডায়েরিটা অন করে কথা বলতে শুরু করে নাজির। আমি নাজির হক। আজ আমার কাজের 4র্থ দিন এই শহরে, কিন্তু অনেক হয়েছে। 24 ঘন্টা কাজ আমি আর মোটেই করব না। দরকার নেই আমার শহরে জীবন। নিকুচি করেছে টাকা পয়সা। আমি ঘুমোতে চাই, আর কিচ্ছু চাই না। আমি এখন ঘুমোনোর চেষ্টা করব, আর এরপর আমার যদি কিছু হয়ে যায় জানবেন ওই বড় বাবুই তার জন্য দায়ী। যেমন ভাবা তেমন কাজ। ভয়েস ডায়েরিতে রেকর্ডিং সেরে নাজির শুয়ে পড়ে, চোখ বোঝে। কিন্তু চোখ বুঝতে না বুঝতেই কোম্পানির ফিট করা স্লিপ মনিটরিং সেন্সর সজাগ হয়ে ওঠে। বেজে ওঠে স্লিপ সাইরেন। ঢিঢি পড়ে যায় চারিদিকে, আর মুহূর্তের মধ্যে কলের তৈরি বড় বাবুর ঘুম পুলিশেরা দরজা ভেঙে ঢুকে আসে নাজিরের ঘরে। ঘুমানোর চেষ্টা করবেন না। বেআইনিভাবে ঘুমানোর চেষ্টা করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। এরপর ঘুম পুলিশেরা নাজিরকে গ্রেফতার করে নিয়ে সোজা চলে যায় বড়বাবুর হেড অফিসে। শহরে এসে থেকে বড়বাবুকে কখনো দেখেনি নাজির, শুধু বিকট বর্ণনা শুনেছিল এই অবধি। নাজিরকে বড়বাবুর ঘরে ঢুকিয়ে ঘুম পুলিশেরা চলে যেতেই বড়বাবুকে প্রথমবার দেখে নাজির। বড়বাবুর অতি বিশাল চেহারা। তিনি এক বাষ্পচালিত ট্রেডমিলের ওপর একটা অদ্ভুত ঢঙের যন্ত্র ঘাড়ে পিঠে সেঁটে তার মাথায় একটা জিভে গজা ঝুলিয়ে দৌড়চ্ছেন থপথপ করে। বিশাল চেহারার অনুপাতে
অনেকটা ভোঁদড়ের মতো দেখতে তার মাথাটা, বেশ ছোট, কিন্তু বিশাল হাঁখানা দেখলে গা শিউরে ওঠে। বাবু পরে আছেন ছোট মতো একটা পাতলুন, আর গায়ে সাঁটা জামায় কায়দা করা ইংরেজিতে নিয়ন রঙে লেখা কুমড়ো পটাশ। তবে এসব ছাড়াও সবচেয়ে যেটা লক্ষণীয় সেইটে হলো বড় বাবুর গোঁফখানা। সে এক পেল্লায় গোঁফ। এই গোঁফ নাকি একবার চুরি গেছিল বলে শোনা যায়। নাজিরকে দেখে দৌড় থামান বড়বাবু। তারপর ঘাড় পিঠের থেকে যন্ত্রটা খুলে রেখে অত্যন্ত গম্ভীর মুখ করে জিভে গজাটা চিবোতে চিবোতে এসে বসেন নিজের চেয়ারে। নাজির তখনও দাঁড়িয়ে। এবার ঘাম মুছতে মুছতে অত্যন্ত ঘড়ঘড়ে এবং ছমছমে ভারী গলায় বড়বাবু বলেন, শুনিলাম তুমি নাকি সাংঘাতিক দুষ্টামি করিয়াছ। আগে ঘুম মানুষের প্রাকৃতিক অধিকার। সেই ঘুমের চেষ্টা করায় আমি দুষ্টামি বা দৃষ্টামি কোনোটাই দেখি না। তুমি মুখে মুখে কথাও বলিতেছ। ঘুম মানুষের প্রাকৃতিক অধিকার হলে কথা বলতে পারাটা সামাজিক অধিকার। এতেও আমি আমার অন্যায় দেখি না। লেকচার দিতেও শিখিয়াছ দেখছি। তুমি কি জানো আমি তোমাকে এই এক্ষুনি আস্ত চিবাইয়া খাইতে পারি? সে খেতেই পারেন, কিন্তু যতক্ষণ না খাচ্ছেন ততক্ষণ আমার সব রকম অধিকার একান্ত আমারই, তাই না? নাজিরের এ কথা শুনে বড়বাবু এবার ফাটলেন। রেগে আগুন তেলে বেগুন হয়ে গর্জন করে উঠলেন তিনি। যত বড় মুখ নয় তত বড় কথা, বেয়াদব বাঁদর কোথাকার। দাঁড়া, তোকে দেখাইতেছি মজা। এই, কে আছিস? বড়বাবুর হুঙ্কারে মুহূর্তে ঘর ভরে গেল লাল আলোয়। বেজে উঠল কর্কশ হুটার। এরপর জ্যান্ত চিবিয়ে না খেলেও নাজিরের চাকরিটা খেলেন বড়বাবু। সঙ্গে নাজিরের ঘুমোনোর ক্ষমতাও ফেরত দিলে না মোটেই। তিনি উল্টে রেগে বললে, ইহাই হবে তোমার উপযুক্ত শাস্তি। ততক্ষণে অবশ্য নাজিরের অন্য রোখ চেপে গিয়েছে। সে ঠিক করে ফেলেছে শুধু তার নিজের নয়, বরং সকল শহরবাসীর ঘুম ফিরিয়ে তবে সে শান্ত হবে। কিন্তু কিভাবে? নাজিরের মনে পড়ে পাকড়াশির কথা। সেই বাবুরামের মুখে শুনেছিল সে ঘুমের অধিকারের জন্য গত 21 বছরের মধ্যে এই পাকড়াশি একমাত্র শহরবাসী যে একা লড়ার সাহস দেখিয়েছিল বড়বাবুর বিরুদ্ধে। সেই পাকড়াশি নিশ্চয়ই সাহায্য করবে নাজিরকে। কিন্তু কোথায় পাবে সে পাকড়াশির খোঁজ? দাদা, ঘুমঘরটা কোন দিকে? কাকে খুঁজছেন? আগে পাকড়াশি। পাকড়াশি? ওই যে যিনি ঘুমঘর চালান, বিশেষ দরকার আর কি। আর আপনি? আগে নাজির হক। কোম্পানির লোক? না। তাহলে কুমড়ো পটাশের? না না, বরং উল্টোটা। উল্টোটা মানে? মানেটা এভাবে বাইরে বলাটা বিপদের। ও তা বটে। আপনি পাকড়াশি বাবুকে চেনেন কি? তা চিনি। কোথায় দেখা পেতে পারি একটু যদি দয়া করে? আমি পাকড়াশি। মানে? মানে আবার কি, আপনি ঘুমঘরের এলাকাতেই দাঁড়িয়ে আছেন। এই গোটা এলাকাটাই ঘুমঘর। এদিক সেদিক থেকে নাক ডাকার সুর শুনতে পাচ্ছেন না? যাকে আমার পুরো নাম জগমোহন পাকড়াশি। বলুন, কি আপনার বিশেষ দরকার? আমরা কি কোথাও ভেতরে গিয়ে কথা বলতে পারি? নিশ্চয়ই, চলুন। নাজিরকে নিয়ে
পাকরাশি এগিয়ে যায় ঘুমঘরের ভেতরের দিকে। পাকরাশির বয়স 60-এর ওপারে, বেঁটে খাটো গড়ন, এক মুখ দাড়ি, চোখে চশমা। একসময় সমাজ বিজ্ঞানের শিক্ষক ছিলেন। তারপর কোম্পানি ক্ষমতায় আসলে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেন বড়বাবুর বর্বরতার বিরুদ্ধে। কিন্তু এই বিদ্রোহে কেউ তার সঙ্গ দেয়নি। সবাই এগিয়ে গেল টাকার লোভে। প্রফেসর হার মেনে গুটিয়ে গেলেন। সেই থেকে সমাজের তলানিতে পড়ে থাকা যে গুটি কয়েক মানুষ আছে, তাঁদের সাহায্যে তাঁর নিবেদিত প্রাণ। গত কয়েকদিন এই পাকরাশির খোঁজে হন্যে হয়ে সারা শহর ঘুরেছে নাজির। অবশেষে পার্ক স্ট্রিট ভাগাড়ের বাইরে পাগলা জগাই নামক এক অক্সিজেন বিক্রেতার কাছে নাজির খোঁজ পেয়ে যায় পাকরাশির। সে জানতে পারে কোম্পানির চোখে ধুলো দিয়ে ইদানিং পাকরাশি নাকি ঘুম ঘর নামে এক ঘুমের বেআইনি সরাইখানা চালায় সবার অলক্ষ্যে। তারপর অবশেষে অনেক খুঁজে আজ নাজির এসে পৌঁছয় এখানে। গঙ্গা নদী মুজে যে গঙ্গা নালা হয়েছে, তারই তলায় আছে একটা পোড়ো আন্ডারগ্রাউন্ড কলোনি। সেই কলোনিরই এক কোণে গজিয়ে উঠেছে সারি সারি ছোট ছোট ঘর। এই পাড়াটাই পরিচিত ঘুমঘর নামে। অসহায় ক্লান্ত কোম্পানির কর্মচারীরা বড়বাবু ও তার ঘুম পুলিশকে লুকিয়ে চলে আসে এখানে একটু ঘুমের আশায়। বিশেষ কৌশলে কোম্পানির স্লিপ মনিটরিং সেন্সরকে বিকল করে ঘুমকামী মানুষদের ঘুমানোর সুযোগ করে দেওয়া হয় এখানে। সারি সারি খোপ খোপ ঘর, তাতে ছোট একটা করে বিছানা, তাতে অকাতরে ক্ষণিকের ঘুম ঘুমোচ্ছে ক্লান্ত পরিশ্রান্ত শহরবাসীরা। আহা, পরিস্থিতি দেখে নাজিরের মন নরম হয়ে আসে। পাকরাশি এবার জিজ্ঞেস করে, এই ঘুমঘর তো দেখলেন, এবার বলুন আপনার কি বিশেষ দরকার? দরকার আপনার সাহায্যের। আমার সাহায্যের? পাকরাশি কিঞ্চিত অবাক হয়ে তাকায় নাজিরের দিকে। নাজির এবার খুলে বলে তার পরিকল্পনার কথা। নাজির জানায় সে কিভাবে শহরবাসীর প্রতি এই অত্যাচার চুপ করে বসে দেখতে নারাজ। নাজির জানায় সে শুধু নিজেরই নয়, ফিরিয়ে আনতে চায় সকল শহরবাসীর ঘুমের প্রাকৃতিক অধিকার ও ক্ষমতা। নাজিরের কথায় ভঙ্গিতে পাকরাশি যেন নিজেরই যুবা বয়সকে দেখতে পান। সেই জেদ, সেই উদ্দীপনা। অবশেষে পাকরাশি রাজি হয়ে যান নাজিরকে সাহায্য করতে। শুরু হয় নাজির ও পাকরাশির একত্র যাত্রা। তাদের লক্ষ্য স্থির, শহরবাসীকে ঘুম ফিরিয়ে দিয়ে স্বাভাবিক জীবন দান। কিন্তু সেটা করতে গেলে সবার আগে ওই কুমড়ো পটাশটাকে সরানো কিংবা সারানো প্রয়োজন। কিন্তু তা তো অসম্ভব। আমাদের মতো চুনোপুটির পক্ষে বড়বাবুকে আক্রমণ করা অসম্ভব ঠিকই, সেই জন্যই বরং আমাদের খুঁজে বার করতে হবে ওর নিজস্ব গোপন দুর্বলতার জায়গাগুলো। আর সেটা করতে সবার আগে এই বড়বাবুর পিছনে যে মানুষটি আছে তার ব্যাপারে আমাদের জানা প্রয়োজন, তার দুর্বলতা খুঁজে বার করা প্রয়োজন। তবেই। কিন্তু বড়বাবু তো এ শহরে সবার উপরে, তার গোপন দুর্বলতার খোঁজ দিতে পারবে এমন কেউ আছে কি আদৌ? আছে আছে আছে, যতদূর জানি একজনই আছে, আর সে সম্ভবত এখনো বেঁচে। কে? এই বড়বাবুর এক খুঁড়ো। শোনা যায় তার কাছে এই বড়বাবু ছেলেবেলায় মানুষ। এর বেশি ঠিক জানা নেই, তবে সেই খুঁড়োর কাছে গেলে আমার বিশ্বাস আমরা বড়বাবুর ব্যাপারে কিছু পার্সোনাল লিড পেতে পারি। কিন্তু কোথায় থাকে এই খুঁড়ো? জাহান্নাম জাহান্নাম, আমার থাকা উচিত জাহান্নামে।
এসবের জন্যে যে আমি দায়ী হে বাবারা। আমার এই কলের দোষে ভালো সুস্থ ছেলেটা পাগল হয়ে গেল গো, পাগল হয়ে গেল। বৃদ্ধ খুড়ো প্রায় কাঁদো কাঁদো হয়ে কথাগুলো বলে একটা থেলো হুঁকোয় টান দিয়ে কেশে উঠলেন খ্যাঁকিয়ে। নাজির আর পাকড়াশি এখন বসে খুড়োর সামনে। বড়বাবুর এই খুড়োর বয়স এখন 103.5। এককালে বিরাট বিজ্ঞানী ছিলেন। খুড়োর কাশিটা একটু ধরতে এবার নাজির প্রশ্ন করে, ছেলেটা মানে? আমার ভাইপো চণ্ডীর কথা বলছি হুজুর, মানে আপনাদের বড় বাবু আর কি। একটু পরিষ্কার করে বলবেন, কিচ্ছু বুঝতে পারছি না। বেশ, তবে তবে শুনুন বাবুরা, এই যে ঘুম তাড়ানোর কল দিয়ে শহর শাসন করেছেন আপনাদের বড় বাবু, ওই কল আসলে কার আবিষ্কার জানেন? কার? আগে আগে আমার। বলেন কি? আজ থেকে প্রায় বছর 22-23 আগের কথা। ওই ঘুম তাড়ানোর কল বানানো শেষ করে আমি তখন সদ্য টের পেয়েছি যে এই কলে মেলা গড়বড় রয়েছে, বিস্তর গোলমাল। বেশ বুঝতে পারি শিব গড়তে মাদর গড়েছে আমি। কিরকম? বানানোর কাজ শেষ করে পরীক্ষা করে বুঝলুম এই কল মানুষের শুধু ঘুমই নয়, মনুষ্যত্ব কেড়ে নেবে এক লহমায়, সাথে আরো অনেক কিছু। আর এইসব বুঝে সবার অলক্ষ্যে কলটা আমি লুকিয়ে রাখি চুপি চুপি। আর এইটাই আমার কাল হয়। কি কুক্ষণে যে কলটাকে ধ্বংস করলুম না তখন, যদি করে দিতুম আজ এই শহর হতো অন্যরকম। খুড়ো থেমে আবার হুকোয় টান দেয়। যাই হোক, এরপর কেটে গেল মাস খানেক। ততদিনে আমার মাথাতেও নেই যে আমি ছাড়াও এই কলের কথা একজন জানতো, আর সেই জন হলো আমার অতি প্রিয় বাপ মারা ভাই পোকাম অ্যাসিস্ট্যান্ট চণ্ডীদাস। এই চণ্ডীদাসই আজকের বড়বাবু? ওই যে কথায় বলে কোনো পাপি চাপা থাকে না, এক্ষেত্রেও হলো যেন তাই। অবশেষে একদিনে ঘটে গেল সেই চরম দুর্ঘটনা। আমার অজান্তে, আমার না জানিয়ে সে ঝুল ঝাড়ছে চণ্ডীদাস নিজেই ঢুকে পড়ল আমার সেই ঘুম তাড়ানোর কলের ভেতর। ব্যাস, ওর চিৎকার শুনে গিয়ে দেখি যা সর্বনাশ হবার হয়ে গিয়েছে। এরপর চণ্ডীদাস সেই কল থেকে যখন বেরোল, ততক্ষণে সে অন্য মানুষ। ততক্ষণে সেই ঘুমের কল শুধু ঘুমই নয়, আরো অনেক কিছু কেড়ে নিয়েছে চণ্ডীদাসের থেকে। তাকে মানসিকভাবে করে তুলেছে নৃশংস ও শক্তিশালী। তখন সে কাউকে চেনে না, কাউকে পৌঁছে না। আপনাকেও সে চিনতে পারেনি? মোটেই না, মোটেই না। সে তখন যেন রক্ত মাংস দিয়ে গড়া কলের মানুষ। চণ্ডীদাসের শরীরের বকলমে কলের নৃশংস মন। ফলে এহেন চণ্ডীদাসের শরীরের বড়বাবু হয়ে উঠতে সময় লাগেনি মোটেই। এরপর আমার সব কিছু কেড়ে কুড়ে নিয়ে আমাকেও বার করে দিলে একদিন। শুরু হলো তার কোম্পানি, আমারই বানানো সব কল যন্ত্র নিয়ে। এত কিছু বলে খুড়ো হাঁপ নিতে থেমে ফের হুঁকোয় টান দেন।
সবই তো বুঝলাম খুড়ো, কিন্তু তাহলে কি বড়বাবুকে থামানোর কোনো রাস্তাই আর নেই বলছেন? একটা উপায় আছে। কি? যদি এই তোমাদের বড়বাবুকে কোনোভাবে ফের চণ্ডীদাস বানিয়ে দেওয়া যায় তবে সব লাটা চুকে যাবে। কারণ আমার ভাইপো চণ্ডীদাস বড়ই ভালো মানুষ। কিন্তু কিভাবে? ঘুম পাড়িয়ে। তোমাদের বড়বাবুকে একবার ঘুম পাড়াতে পারলেই সে আবার আগের আমার শান্ত শিষ্ট চণ্ডীদাসটি হয়ে যাবে। আর ধুর, এটা কোনো কথা? যে বিশ্বশুদ্ধ সবার ঘুম কেড়ে নিচ্ছে তাকে ঘুম পাড়াবে কে? এ তো অসম্ভব। সম্ভব। ঠান্ডা গলায় বলে পাকরাশি। এতক্ষণ পাকরাশি চুপ করে সব শুনছিল। এবার সে ফের মুখ খোলে। ছায়ার ওষুধে সব সম্ভব। ছায়ার ওষুধ? ছায়াধরের নাম শুনেছ? সে আবার কে? কি আমি নগণ্য মনীষী মাত্র। তবে আপনারা বলছেন যখন অভয় পেয়ে বলি। হ্যাঁ, বুড়ো নিম গাছের ছায়া পিষে এমন কড়াপাকে দাবাই বানিয়ে দেবো না কর্তা। বড়বাবুর কাবু হতে লাগবে মাত্র 3.5 সেকেন্ড। নাজির ও পাকরাশির কাছে সব শুনে ছায়াধরের বুক ফুলে ওঠে আনন্দে। শহরকে বাঁচাতে অবশেষে তার ছায়াবিদ্যা কাজে লাগবে জেনে তার চোখের জল আসে প্রায়। এরপর দিবা রাত্র এক করে সাংঘাতিক কড়া ডোজের ঘুমের ওষুধ বানিয়ে ফেলে ছায়াধর। ছায়ার ওষুধ প্রস্তুত, কিন্তু ছায়ার ওষুধ হাতে পেয়ে পাকরাশি বুঝতে পারে এবার সামনে নতুন বাধা। ছায়ার ওষুধ তো হলো, কিন্তু এ ওষুধ বড়বাবু অবধি পৌঁছবে কিভাবে? পাকরাশির প্রশ্ন শুনে নাজির চিন্তায় পড়ে, কিন্তু পর মুহূর্তেই কিছু একটা ভেবে একটা মুচকি হাসি খেলে যায় নাজিরের মুখে। বড় যদি হতে চান ঘুম থেকে সাবধান। জেগে থাকো কলকাতা, মনেই সব বৃথা। পরদিন অফিস টাইম। বড়বাবুর হেড অফিসের সামনে দক্ষযজ্ঞ ব্যস্ততা। এরই মধ্যে অফিসের সামনেই দেখা যায় নাজিরকে। সে অফিসের ঠিক সামনের রাস্তাতেই আরামসে শুয়ে পড়ে, শটান চোখ বন্ধ করে নাক ডাকতে শুরু করে। এ দৃশ্য দেখে জনতা তো অবিশ্বাসে আতঙ্কে একসাথে। এ কি দুঃসাহসিক কাণ্ড! হুলস্থুল লেগে যায় রীতিমতো, যেন তারা ভূত দেখেছে দিনে দুপুরে। সবাই অফিসে ঢুকে পড়ে তড়িঘড়ি। এদিকে নাজির শুয়ে পড়ে চোখ বুঝতে না বুঝতে যথারীতি ঘুম পুলিশের দল হাজির। অত্যন্ত বেআইনি ভাবে খুব বড়বাবুর হেড অফিসের সামনে ঘুমানোর চেষ্টায় আপনাকে গ্রেফতার করা হচ্ছে। সেটাই তো চাইছিলাম। দয়া করে একবারটি নিয়ে চলুন আপনাদের বড়বাবুর কাছে। নাজিরের অদ্ভুত উত্তর শুনে ঘুম পুলিশ দুটো একে অপরের দিকে চায়। এরপর নাজিরকে বড়বাবুর ঘরে ঢুকিয়ে ঘুম পুলিশেরা চলে যেতেই নাজির লক্ষ্য করে ঘরে বড়বাবু নেই। এদিকে পুলিশ দুটো চলে যেতেই ঘরটা অন্ধকার হয়ে যায় মুহূর্তে। নিশ্ছিদ্র সে অন্ধকার, আর ঠিক সেই রকমই নীরবতা। নাজির হঠাৎ করে অপ্রস্তুত হয়ে পড়ে। এবার এটা তো তার প্ল্যানে ছিল না। কি হলো ব্যাপারটা? বড়বাবু কোথায়? আর এসব কি হচ্ছে? এবার ঘরের এক কোণে শোনা যায় ভারী নিঃশ্বাসের শব্দ। নাজিরের অজান্তেই তার বুকটা এবার কেঁপে ওঠে। নিজের বুকের হৃদকম্পন নিজেই শুনতে পাচ্ছে সে। এবার সেই একই কোণ থেকে থপ থপ করে পায়ের আওয়াজ এগিয়ে আসতে থাকে
নাজিরের দিকে। বড়বাবু, কিন্তু এই অন্ধকারের মানে কি? আর এই পৈশাচিক নিস্তব্ধতা? নাজির এসব ভাবছে, ইতিমধ্যে এবার শোনা যায় বড়বাবুর গলা। কিন্তু কি হয়েছে বড়বাবুর গলায়? বিভৎস, অপ্রকৃতিস্থ ও রাক্ষসের সেই গলায় বড়বাবু একটা বিদঘুটে পদ্য আওড়াতে আওড়াতে থপথপ করে এগিয়ে আসছে নাজিরের দিকে। সেই পদ্যের ভাষাও বড়বাবুর সাধারণ কথাবার্তার চেয়ে আলাদা। বড়বাবুর সেই বিকৃত বিভৎস গলায়, ওই খুটখুটে অন্ধকারে ওই পদ্য শুনে নাজিরের ততক্ষণে শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। নাজির টের পায় শেষ লাইনটা বলতে বলতে বড়বাবু অন্ধকারের মধ্যেই তার ঠিক সামনে এসে দাঁড়িয়েছে। বড়বাবুর মুখ থেকে লালা ঝরে পড়ার শব্দ শোনা যাচ্ছে স্পষ্ট। নাজিরের শরীর প্রায় জমে এসেছে এতক্ষণে, এবং প্রায় তক্ষুনি বজ্রাঘাতের মতো তার মনে পড়ে যায় বাবু নামের বড়বাবুকে নিয়ে করা সেই সাবধানবাণী। মনে পড়ে যায় বড়বাবুর অস্বস্তিকর বিশাল সেই হাঁটার কথা। তবে কি বড়বাবু তাকে জ্যান্ত চিবিয়ে খাওয়ার জন্যই? নাজিরের ভাবনা শেষ হওয়ার আগেই নাজিরকে দু হাতে ধরে তুলে ফেলে বড়বাবু। এরপর বিকট শব্দে হাঁ করে বড়বাবু নাজিরকে জ্যান্ত মুখে পুড়তে যাবেন, এমন সময় 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 3.5 সেকেন্ড, ব্যাস ঘটে যায় ঘটনাটা। নাজিরের মাথাখানা প্রায় বড়বাবুর নিচের দাঁতের পাটি ছুঁয়ে ফেলেছিল। এমন অবস্থায় হঠাৎ নাজিরকে হাত থেকে ফেলে কাটা কলা গাছের মতো লুটিয়ে পড়ে বড়বাবু। একটা ধপ করে আওয়াজ হয় অন্ধকারের মধ্যেই। আওয়াজ হতেই জ্বলে ওঠে ঘরের আলো। বড়বাবুর গলা থেকে মিহি স্বরে কয়েকটা শব্দ বেরিয়ে আসে শুধু। আমি ঘুমাইয়া পড়িতেছি যে। বড়বাবুর মুখের বাক্য শেষ হওয়ার আগেই এবার গর্জে ওঠে তার নাক। ঘর কেঁপে ওঠে সেই নাকের ডাকে। এদিকে নাজির নিমের ছায়ার খালি সবুজ শিশি হাতে দাঁড়িয়ে তখনও হাঁপাচ্ছে। খুব বাঁচা বেঁচে গেল সে। ধন্য ছায়াধর, ধন্য তার ওষুধ। এরপর অবশেষে খুড়োর কথা ফলে যায়। টানা ৭৬ ঘন্টা ঘুমিয়ে বড়বাবু যখন ঘুম থেকে ওঠে, সে তখন সেই ভালো মানুষটি চণ্ডীদাস। চণ্ডীদাসের পুনর্জন্মের সাথে সাথে বড়বাবুর সত্তার মৃত্যু ঘটে। চণ্ডীদাস সজ্ঞানে ফিরে এসব কোম্পানি টোম্পানি আর চালাতে চায় না। সে ফিরে যায় তার বুড়ো খুড়োর কাছে। এদিকে ৩২.৫ ভাজা অ্যান্ড কোঙের হাল ধরে
পাকরাশি এবং কোম্পানির পলিসি পাল্টে ফেলা হয় রাতারাতি। যাবতীয় সব কল দূর করা হয় কলকাতা 32.5 থেকে। শহরে ফিরে আসে সুসময়, ফিরে আসে গণতন্ত্র, নতুন সরকার গঠন হয় ফের। ওদিকে ঘুম ফিরে পেয়ে নাজির বাবুও তখন বেজায় খুশি। সে ফিরে যাবে গ্রামে, তার শহরের জীবনে আর কোনো শখ নাই। কিন্তু যাওয়ার আগে এখনো যে কাজ তার বাকি। বড়বাবু না ঘুমানোর কল সব নিপাত গেলেও শহরের সব লোকগুলোর যে ঘুম ফেরত দেওয়া এখনো বাকি। জনে জনে কোটি কোটি লোককে তো আর ছায়ার ওষুধ বিলি করা সম্ভব নয় গোটা শহরে। তাহলে উপায়? তখন আমি আবার উপায় বাতলে শেষ রক্ষা করলুম। বলুম, উপায় একটাই বাবুরা, নগরের আকাশের সব মেঘে পরিমাণ মতো নিম গাছের ছায়ার পাক মিশিয়ে সেই মেঘ দিয়ে সারা শহর সে ফেললেই কেল্লা ফতে। তবে কিনা সারা শহরের সব লোকেদের ঘুম ফেরাতে মোট নিম ছায়ার পাক লাগবে 6696 শিশি। হ্যাঁ, এই বলে ছায়াধর আমার দিকে চেয়ে বলে, সেই থেকেই বাবাজি কলকাতা, সে কলকাতা ঘুরে নিমের ছায়া জোগাড় হয়েছে এখন অব্দি 5322 শিশি। এখনো বাকি 1374 শিশি। এবার বুঝলেন তো বাবাজি ব্যস্ততার কারণ। অতগুলো কলকাতাবাসী, নাজির বাবু, পাকরাশি সাহেব সবাই আমার দাওয়াইয়ের অপেক্ষায় বসে আছে। আর এদিকে দেখুন, আপনি মোটে আমার ওষুধ খেতেই চাইছিলেন না। গল্প শেষ করে তখনও ছায়াধর চেয়ে থাকে সরাসরি আমার দিকে। পুরো পরিবেশটাই কিরকম সম্মোহিত যেন। ছায়াধরের গল্প কথায় আমি নিজে ততক্ষণে বাকরুদ্ধ। গল্প বলা শেষ করে সে এবার পুঁটুলিটা ট্যাঁকে গুঁজে ধামাটা নিয়ে উঠে দাঁড়ায় চুপচাপ। তার ডান হাতে সেই ঘন সবুজ রঙের ছায়ার ওষুধের শিশি। কাছেই কোথাও একটা নাম না জানা দুপুরের পাখি ডাকছে মন কেমন করা একটা সুরে। এবার ছায়াধর চুপচাপ আমার সামনে এসে ওষুধের শিশিটা আমার দিকে এগিয়ে দিয়ে বলে, নিন বাবাজি, এবার চট করে হাঁ করুন দেখি। অনেক গল্প হলো, এবার আপনার ব্যামোর একটা বিহিত হোক। কি বলবো আপনাদের, আমি অমনি মন্ত্রমুগ্ধের মতো হাঁ করে জিভ বার করে দিই বাধ্য ছেলে হয়ে। ছায়াধর তার গল্প শুনিয়েছে, এবার তার ওষুধ খেয়ে আমার কথা রাখার পালা। ওদিকে আমি শিশুদের মতো জিভ বার করে ধরতেই ছায়াধর কয়েক ফোঁটা ধোঁয়ার মতো গাঢ় কালো সেই অদ্ভুত ছায়ার ওষুধ ঢেলে দেয় আমার জিভের উপর। কি সাংঘাতিক তেতরে বাবা! ওষুধ মুখে পড়তেই মুখ বিষিয়ে যায় যেন মুহূর্তে, আর সঙ্গে সঙ্গে ঘুমে অন্ধকার হয়ে আসে চারিদিক। আমার মুখ দিয়ে কোনো কথা সরার আগেই ছায়াধরের মুখখানাও মিলিয়ে যায় যেন সেই ঘন অন্ধকারে ঝাপসা হয়ে। তারপর আমার আর কিছু মনে নেই। এরপর যখন ঘুম ভাঙে ততক্ষণে দুপুর গড়িয়ে গেছে। দূরে কোথাও বিকেলের আজান বাজছে পাতলাভাবে। চমকে উঠে বসে দেখি আশেপাশে কেউ নেই। আমি ঠিক সেইখানেই শুয়ে আছি, সেই বড় নিম গাছটার তলায়। দূরে ময়দানের মাঝ বরাবর বিকেলের ছেলেপুলেরা খেলতে এসে গেছে মাঠে। আরো অনেকে ঘুরছে এদিক ওদিক, কিন্তু না, কোথাও ছায়াধরের চিহ্ন মাত্র নেই। এরপর মাস 5 কেটে গিয়েছে। সেদিনের পর থেকে আমার জীবনে ঘুমের অসুখ আর শহরের হাতছানি একসাথে ঘুচে গিয়েছে চিরতরে। এই দেখুন, এত কথার ফাঁকে আমার নামটাই বলা হয়নি।
আমারও নাম নাজির হক। আমি এখন আমার এই গ্রামেই দারুণ আছি। গ্রামের বাচ্চাদের ও পাশাপাশি সারা পৃথিবীর কত কত লোককে অনলাইনে আঁকা শেখাই। একটা অনলাইন ভিডিও চ্যানেলও খুলেছি। মাঝে মধ্যে বাপ কাকাকে চাষে সাহায্যও করি। ইচ্ছে হলে ক্রিকেট ফুটবল খেলি, মাছ ধরি, আর সবুজ মাঠে গাছের তলায় যেখানে সেখানে যখন তখন ইচ্ছে হলেই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি। তবে আজও সেই দুপুরটার কথা বারে বারে মনে পড়ে যায় প্রায়ই। সেদিনের সবকিছুই কি স্রেফ আবোল তাবোল স্বপ্ন ছিল তাহলে? ছায়াধর, কলকাতা 32.5, বড় বাবু, ছায়ার ওষুধ, সব। কিন্তু সত্যি যদি তাই হবে, তবে সেই নিম গাছের গুঁড়িটা যেখানে ছায়াধর বসেছিল, ঠিক সেই জায়গাটায় গাছের গুঁড়িতে ছায়াধরের ছায়াটা গাছের গায়েই লেগে থাকে কি করে? বিশ্বাস হচ্ছে না তো? কলকাতা ময়দানের ট্রাম লাইনের একদম গা লাগোয়া যে দুটো পরপর কোটরওয়ালা শিরীষ গাছ আছে, তার ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে থাকা একটা বিশাল নিম গাছটার গুঁড়িটা পারলে একবার দেখে আসবেন। গেলে দেখতে পাবেন ছায়াধরের সেই ছায়া আজও লেগে রয়েছে সেখানে। সানডে সাসপেন্স অরিজিনালসে আজ শুনলেন অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের লেখা ঘনিয়ে এলো ঘুমের ঘোর। গল্প পাঠে ও নাজির হকের ভূমিকায় ঋতব্রত মুখোপাধ্যায়, ছায়াধর ও খুড়ো সৌভিক গুহ সরকার, বাবুরাম, অগ্নি। অন্যান্য কণ্ঠে লাজবন্তী এবং অরুণিমা দে। গল্পের সূত্রধার বড়বাবু ও পাকরাশির চরিত্রে আমি দীপ। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত রিচার্ড। সহযোগিতায় দীপক। এক্সিকিউটিভ প্রডিউসার অরুণিমা দে। পোস্টার ডিজাইন অভিনন্দন বন্দ্যোপাধ্যায়। পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল অভিনন্দন বন্দ্যোপাধ্যায়ের গল্প ঘনিয়ে এলো ঘুমের ঘোর। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।